সন্ধ্যার হাসিমাখা ধন্যবাদটাও রাত এত দূর থেকে পড়ে ফেলেছে। যে ছাতার নিচে রাত আর সন্ধ্যা থাকার কথা, সে ছাতার নিচে অন্য ছেলে। রাগে পুরো শরীর দিয়ে যেন আগুন জ্বলছে রাতের। সে আগুনে বৃষ্টির শুদ্ধ ঠান্ডা পানিগুলোও গরম হয়ে বাষ্পাকারে উড়ে যাচ্ছে। রাত সন্ধ্যার দিকে চেয়ে আছে নির্লিপ্তে। ও কি আমাকে দেখতে পায়নি, নাকি ইচ্ছে করে না দেখার অভিনয় করে যাচ্ছে? তুই কি এখন অভিনয় শিখে গিয়েছিস সন্ধ্যা? তোর পরিবর্তনের এত চতুরতা আমি যে মেনে নিতে পারছি না। সন্ধ্যা চলে যাওয়ার পানে চেয়ে রয়েছে রাত। আকাশ চিরে ভেঙে পড়া বৃষ্টির অতি ক্ষুদ্র ফুটোটাকেও যেন রাত গুনে নিচ্ছে। শরীরের টুপটাপ পরে ছিটকে যাচ্ছে বৃষ্টির টুকরো। আজ সে নড়বে না এখান থেকে। চোখের বৃষ্টি নয়, আজ সে আকাশের মুষল বৃষ্টিতে নিজেকে ভেজাবে। সন্ধ্যা চোখের আড়াল হতেই রাত আধখোলা ছাতাটা দূরে ঢিল মেরে ফেলে দিল। ইচ্ছে করছে সব ভেঙে গুঁড়িয়ে দিতে, কিন্তু এই খোলা রাস্তায় সে কি ভাঙবে? শরীর ভিজে চুপচুপে হয়ে আছে রাতের। আপাত মস্তক, মনে হচ্ছে সে নিজেই এখন আকাশবনে আছে। আর সারা শরীর বেয়ে যাচ্ছে বৃষ্টির পানি, ঝর্ণা প্রপাত। তিয়ামতি গলায় শাসনের সুরে বলল, এভাবে ভিজেছিস কেন রাত? তোর ফর্সা শরীরটা কেমন কালো রং ধারণ করে আছে, আর চোখটা দেখেছিস লালের বর্ণ। রাতের দায় সারা উত্তর ইচ্ছে হলো তাই। তিয়ামতির শাসনবাণী শোনার ধৈর্যটুকু নেই রাতের। বাহিরে এখনো অবিশ্রান্ত বৃষ্টির ঝিরঝিরি ফোঁটা পড়ছে একাধারে। এই বৃষ্টির মাঝে কোথায় গিয়েছিলি সন্ধ্যা? তাও একটি ছেলের সাথে। কে এই ছেলেটি? খুব কাছের কেউ নাকি হঠাৎ দেখা হয়ে যাওয়া কেউ? রাত নিজের বিক্ষোভ চাহনিতে সন্ধ্যাকে খুঁজতে খুঁজতে ভিতরে ঢুকে পড়েছে। পিছন থেকে তিয়ামতির বাক্যবায়ের কথা কানে আসছে না, কিন্তু সন্ধ্যাকে কোথাও না পেয়ে ও রুমের কাছে ঘেঁষে গিয়ে যাচ্ছে রাত। দরজা মেলে ভিতরে ঢুকবে, তখনই রিমার বিরক্তি কণ্ঠ, তুই দেখি বাড়িটাকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে ফেলেছিস রাত। তুই জানিস না আমি সাঁতার জানি না? যদি ডুবে মরে যাই তখন তোদের রেঁধে বেড়ে খাওয়াবে কে? রাত পিছন ঘুরে ফুপির দিকে তাকালো। তার চক্ষুদয় রাতের দিকে নয়, মেঝেতে। তাকে অনুসরণ করে সেও মেঝেতে তাকিয়ে আছে। নিজের ভিজে শরীর থেকে পানির টপ টপনিতে পুরো ফ্লোর ভিজে যাচ্ছে। আঁকাবাঁকা খালের ন্যায় সরু রাস্তা আকারে ছুটে চলেছে আপন মনে। রাত ছোট্ট করে বলল, সরি ফুফি। তোর কি মনে হয় এখন সরি বললেই এই সমুদ্র শুকিয়ে যাবে? আচ্ছা, তোমার মা আমার ছোটবেলার বান্ধবী, কাকার মেয়ে, আমার ভাইয়ের বউ, তাই এখনও ভালোবেসে আমি এই খাতে ঘর সামলাচ্ছি। আর তুই আমার বাবার একমাত্র নাতি, আমার ভাইয়ের ছেলে, আমার বান্ধবীর ছেলে, আমার কাকারও নাতি, আবার আমার ভাইপো। তাই তোকে ভালোবেসে একটা শক্ত কথাও শোনায়নি কখনো। কিন্তু আমি কি তোদের কিছু হই না? আমাকে এভাবে খাটিয়ে মারছিস কেন বল তো? আমি কি বলবো বলত? রাত টুপি টুপি হেসে মজার ছলে বলল, তুমি তো আমার হবু শাশুড়ি, হবু বউয়ের আম্মু, হবু ছেলের নানি, আমার আম্মুর হবু বিয়েন, তাই জ্বালাচ্ছি। যখন এই হবুটা চলে যাবে তখন আর জ্বালাবো না, এই তোমার সমুদ্র ছুঁয়ে প্রমিস করছি। রিমা শক্ত চাহনি নিয়ে গভীর আদরে বলল, হবু জামাই যাও এবার গোসল করে নাও, না হলে সর্দি লাগিয়ে তো আমার হবুটা টুপ করে মরে যাবে। রিমা মহাসমুদ্র বন্ধ করার ব্যবস্থাতে নেমে পড়ল। রাত সন্ধ্যার দরজার দিকে একবার চোখ বুলিয়ে চলে যাওয়ার জন্য পা ফেলতেই
ভিতর থেকে ডাক পড়েছে, রাত ভাইয়া, ও রাত ভাইয়া। সন্ধ্যার এমন আদর মাখা ডাককে পিছে ফেলে এগুলোর শক্তিটুকু কি আছে রাতের? নিজের সব রাগ ধুয়ে মুছে নিংড়ে নিয়ে ভিতরে ঢুকে পড়ল। রুম তো ফাঁকা, তাহলে কি আমি ভুল শুনলাম? রাত বিড় করতে করতে বের হওয়ার উপক্রম হতেই সন্ধ্যা আবার ডেকে ওঠে, কই তুমি? আমার ডাক কি তুমি শুনতে পাও না? জলদি এদিকে এসো। সন্ধ্যার কণ্ঠধ্বনি অনুসরণ করে ওর ওয়াশরুমের দিকে এগোচ্ছে। দরজাটা ভেতর থেকে আটকানো। তবে কি ওয়াশরুমে রাত ছোট্ট করে ডেকে উঠল, সন্ধ্যা। সাথে সাথে দরজা খুলে গিয়েছে। নিজের অর্ধঢাকা পিঠটা রাতের দিকে এগিয়ে দিয়ে বলল, কখন থেকে চেইনটা লাগানোর চেষ্টা করছি, কিন্তু পারলাম কই। তুমি এত লেটে এলে কেন? সন্ধ্যার পরবর্তী কথাগুলো কি রাতের কানে ঢুকেছে? তার চোখ তো অন্য জায়গায় আটকে আছে। বেগুনি রঙের জামাটা চিরে গিয়ে দুধারে হেলে আছে। তার ঝিক মাঝখানেই খোলা পিঠের সাদা আলো ঝলকে উঠেছে, তবে স্পষ্ট নয়। সন্ধ্যার কাঁধ ধারা ছাড়া চুলগুলো ভিজে বিভিন্ন ভাগে ছড়িয়ে আছে। সন্ধ্যার খোলা পিঠে চুলগুলো সরালেই ওর বক্ষবন্দিনীর কালো ফিতে এঁটে যাওয়াটা হয়ে উঠবে অনাবৃত্তে। সন্ধ্যার সদস্য গোসলের সিগ্ধ শরীরের একটু ছুঁয়ে দিতে ইচ্ছে জেগে উঠল। ভেজা চুলের কোমল সুগন্ধে ডুবে যেতে ইচ্ছে করছে সুখ স্পর্শে। একটু কি ছুঁয়ে দিবে? হস্ত ছোঁয়া অথবা অদর ছোঁয়ায় রাতের ভিতরের অস্থিরতায় উৎপাথল হয়ে যাচ্ছে সব। এত কেন উতলা হয়ে যাচ্ছে আমি? এত কেন ছুঁয়ে দিতে ইচ্ছে করছে? আগে তো কখনো এমন হয়নি। সন্ধ্যার শরীর দর্শন তো আমার জন্য নতুন নয়। তাহলে তবে কি ওর দূরত্বতা আমার ভিতরটা খাইফানা জাগিয়ে দিচ্ছে, ওকে কাছে পাওয়ার প্রবলটাকে বাড়িয়ে দিচ্ছে। যে কাছে পাওয়ার ইচ্ছেটাকে এতদিন দমে রেখেছিলাম, সেটা এত বেশি উগ্র হয়ে যাচ্ছে কেন? কেন কেন এ কি হলো? তুমি কি আমার আটকে যাওয়া চেইনটা দূরত্ব মাপছো? কতটা শক্তি ব্যয় করবে তার হিসেব নিকেশ করছো? এইভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমার খোলা পিঠটাকে এবার তো একটু বস্ত্র দান করার ব্যবস্থা করো। চেইনটা লাগাও রাত ভাইয়া। সন্ধ্যার কথাতে রাতের হুঁশ এলো। চোখের চাহনিকে প্রশ্রয় না দিয়ে ওর চুলে হাত দিয়েছে। এই সন্ধ্যাবেলায় গোসল করলি কেন যে? বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম। তুই কি সবে বাসায় এসেছিস? না, তোমার আগে এসেছি। এসেই তো গোসলে ঢুকলাম। রাত চুল থেকে হাতটা সরিয়ে নিল। আমি ফুফিকে পাঠিয়ে দিচ্ছি। রাত দূরত্ব সন্ধ্যার রুম থেকে বেরিয়ে যাচ্ছে। এখানে আর সে এক মুহূর্ত দাঁড়াবে না, এক মুহূর্ত না। সকালে বেরিয়ে রাত করে বাড়ি ফেরা, তাও এই বৃষ্টি বাদলায়। কই ছিলি তুই? কার সাথে ছিলি? তুই কি পদে পদে আমার চোখের আড়াল হয়ে যাচ্ছিস? তুই কি পিছন ফিরে একবারও দেখিস না? তোর পদের নিশ্চিত জায়গাটা কেমন গভীর কালো হয়ে আমি হারিয়ে যাচ্ছি। রাত ওয়াশরুমে ঢুকে মাথায় পানি ঝর্ণা ছেড়ে দিয়েছে। শরীরের উত্তাপটা ছেড়ে দেওয়ার ইচ্ছেতে জামা কাপড় যেমন ছিল তেমনি রয়েছে। চেঞ্জ করবে না সে, এভাবেই থাকবে। আজ সে ভেজা রাত কাটাবে। রাত যত গভীর হচ্ছে রাতের শরীরটা তত গরম হয়ে আসছে। যন্ত্রণারা মাথা নাড়া দিয়ে তুলছে। চোখ দিয়ে বের হচ্ছে গরম ঝাপচা। শরীর বারবার কাঁপুনি দিয়ে উঠছে। তাতেও যেন রাত দমে যাচ্ছে না। চোখের সামনে বারবার সন্ধ্যার খোলা পিঠটা ভেসে উঠছে। ছুটে যেতে ইচ্ছে করছে ওর কাছে, কিন্তু পরক্ষণে সে অন্য কারো ছাতার ছায়ায়
সন্ধ্যার মুখটা ভেসে উঠছে। ভেজা শার্টটা এখন অনেকটাই শুকিয়ে এসেছে। এভাবেই বিছানায় শুয়ে চোখ বন্ধ করে নিল রাত। না চাইতেও গভীর ঘুমে তলিয়ে গিয়েছে। তিয়ামতি ফজরের নামাজ শেষে ছেলের রুমের দিকে এগিয়েছে। ছেলেটার মনে কি চলছে কে জানে। রাতে খেতেও এলো না। রাতে রুমের সামনে গিয়েই থমকে গিয়েছে। এত সকালে রাতের রুমে গিয়ে করছি সন্ধ্যা। সন্ধ্যা উল্টো ঘুরে বাইরে থেকে নিঃশব্দে দরজা লাগাতেও মনোযোগী ছিল। আচমকা শব্দেতে কিছুটা হক চকিয়ে গেল। রাত থেকে ছোট্ট পেয়ালা শব্দ করে পড়ে গিয়েছে। তিয়ামতি মেঝেতে তাকালো। পেয়ালাটা ফেটে গিয়েছে। চারপাশে পানি ছড়িয়ে আছে। কিছু দূরেই একটা ছোট কাপড়ের টুকরো। সন্ধ্যা পা চালিয়ে চলে যেতে নিলে ওর সামনে এসে দাঁড়ালো তিয়ামতি। তুই যাচ্ছিসটা কি বলতো? সবার চোখে তুই যেমন রূপেই থাক না কেন, আমি কিন্তু তোর আসল রূপটা জানি। কেন এত লুকোচুরি তোর মধ্যে? সন্ধ্যা অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তিয়ামতি ওর গাল ছুঁয়ে বলল, আমাদের সন্ধ্যা যে সেই ছোট্টকালেই বড় হয়ে গিয়েছে সেটা আমার চোখের আড়াল নয়। তুইও তো জানিস, তাহলে কেন কষ্ট দিচ্ছিস আমার ছোটবেলাটা? বল বল, দেবই তো, আরও দিব। আমি যা চাই সে আমাকে দেয় না কেন? কি এমন চাস যে রাত তোকে সেটা দেয় না? আমি যতটুকু জানি তুই চাইলেও ওর প্রাণটাও তোকে দিয়ে দিতে পারে। তোমার ছেলের প্রাণ নিয়ে আমার কি কাজ? নিজের প্রাণ নিয়েই চলতে হোঁচট খেতে খেতে আধমরা হয়ে যাচ্ছি, আবার দুটো প্রাণ। তাহলে কি চাস? সন্ধ্যা ঠোঁটে দুষ্ট হাসি নিয়ে মেঝে থেকে পেয়ালা তুলতে তুলতে বলল, তোমাকে বলা যাবে না। কেন? কারণ তুমিও তোমার ছেলের মতো মুখ পাতলা। মানে? সন্ধ্যা বসা থেকে উঠে দাঁড়ালো। তিয়ামতির মুখোমুখি দাঁড়িয়ে বলল, তোমার ছেলের সাথে আমার ঘটে যাওয়া অকাম কুকাম তোমাকে বলেনি? বলেছে। তাহলে ভাবো, যে ছেলে তার গার্লফ্রেন্ডের লজ্জাজনক ঘটনা তার মায়ের সাথে শেয়ার করে সে কতটা মুখ পাতলা স্বভাবের। রাত বলেছে, আমি তো বলিনি। বলনি বলতে কতক্ষণ? তোমাদের মা বেটার ভালোবাসায় আমি ভক্ত। এখানে ভয়ের কি হলো? তুই এইভাবে তোর মামিকে মুখ পাতলা বানিয়ে দিতে পারলি, তাও কোনো দোষ না করে। আমি আমার মামিকে বানিয়েছি, তোমার মামিকে তো বানাইনি। তাহলে তোমার মুখ পানসে হয়ে যাচ্ছে কেন? সন্ধ্যার কথার উত্তরে তিয়ামতি কি বলবে বুঝতে পারল না। সে যে বরাবরই তর্কে পিছিয়ে তা তো কারো অজানা নয়। তিয়ামতির এমন চুপসে যাওয়া চেহারাটা বেশ উপভোগ করল সন্ধ্যা। বিজয়ীর হাসি হেসে চলে যেতে নিলে তিয়ামতি পিছন থেকে বলল, যা চাস তা চেয়ে নিলেই তো হয়। এমন অগোচরে দ্বন্দ্ব না করলেই কি নয়? সন্ধ্যারও চলতি পথের উত্তর, তোমার ছেলে যদি না চেয়ে থাকতে পারে আমিও পারবো। হয় দেখাবে, না হয় চাইবে। দুটোর একটা তার করতেই হবে, না হলে আমার আগুনে জ্বলবে। জ্বলতে জ্বলতে ছায়ে টিলাতে পূর্ণ হবে, আর আমি বাতাস হয়ে তার সব কিছু উড়িয়ে দেব। সকালে সন্ধ্যার চিৎকারে ঘুম থেকে লাফিয়ে উঠেছে রাত। গাঢ় ঘুম থেকে আচমকা লাফিয়ে ওঠাতে মাথাটা ঝিম ধরে রইল। চারপাশে কি চলছে বোঝার চেষ্টা করছে, কিন্তু তার সময় কই। সাথে সাথে সন্ধ্যার দ্বিতীয় চিৎকার, তবে এবার আল্লাহর জায়গায় রাত ভাইয়া শব্দ ভেসে এলো রাতের কানে। পরের দিন সকালে সন্ধ্যার চিৎকারে ঘুম থেকে লাফিয়ে উঠেছে রাত। গাঢ় ঘুম থেকে আচমকা লাফিয়ে উঠতে মাথাটা ঝিম ধরে রইল। চারপাশে কি চলছে
বোঝার চেষ্টা করছে, কিন্তু তার সময় কই। সাথে সাথে সন্ধ্যার দ্বিতীয় চিৎকার, তবে এবার আল্লাহর জায়গায় রাত ভাইয়া শব্দ ভেসে এলো রাতের কানে। রাত চোখ ঢলতে ঢলতে রুম থেকে বের হচ্ছে, হাঁটতে হাঁটতে বাহিরে এসে তাকিয়ে রইল সন্ধ্যার দিকে। কাজল কালো চোখ দুটো বিরক্তে কিছুটা বুজে আছে, চুল ছেড়ে দিয়ে এক পাশে দুটো ক্লিপ লাগানো, শরীরের সাদা জামাটা শরীর ছেড়ে পায়ে গিয়ে বাজছে। এত লম্বা লাগছে কেন? এক রাতের মধ্যেই কি লম্বা হয়ে গেল? ওর নামের সাথে ওর রূপমাধুরী একটুও মানায় না। ওর নাম সন্ধ্যা না হয়ে ভোর হলে কেমন হতো? না হয় সকাল। ভোরের শুভ্রতা যেমন প্রকৃতির মাঝে ছড়িয়ে আধার কাটিয়ে কমলতায় ভরিয়ে দেয়, ও ঠিক তেমন। ও কেন আমার রাতের আধার কাটিয়ে নেয় না? আমাকে তো আরও আধারে ঠেলে দিচ্ছে। সন্ধ্যা দু হাতে নিজের কোমরের দুপাশ শক্ত করে চেপে ধরে আছে। বেশ রাগ রাগ নিয়ে রাতের সামনে এসে বলল, গাড়ির কাজ কিভাবে ভাঙলে? রাত তখনও সন্ধ্যার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। এমন মুক্তর মতো মেয়েটা তার কাছে কবে ধরা দিবে? রাত ভাইয়া। সন্ধ্যার শক্ত ডাকে রাত কিছুটা চমকে উঠেছে। খুব স্বাভাবিক সুরেই বলল, কি হয়েছে? এভাবে চেঁচাচ্ছিস কেন? চেঁচাবে না তো কি করব? তুমি তো আমার সব প্ল্যান জল ঢেলে দিলে। এত কষ্ট করে সাজুগুজু করলাম এই সাদা গাড়িতে করে যাব বলে। আমি তো গাড়ির কালারের সাথে ম্যাচিং করে নিজেকেও সাদাতে রাঙালাম। এই যে আমার ইয়ারিংটা, জানো এটা খুঁজতে আমার কত কষ্ট হয়েছে? এমন সাদা পাথরের দুলটা খুঁজতে কতগুলো দোকান ঘুরতে হয়েছে। শেষে তো শাকিল আমাকে অনলাইন থেকে এনে দিল। আর তুমি কি করলে? আমার সাদা সাজে কাদা লাগিয়ে দিলে। আমার সব পরিশ্রম তুমি ভণ্ড করে দিলে রাত ভাইয়া। সন্ধ্যার মুক্ত ঝর্ণানো কথাতে রাতের কোনো হুঁশ নেই। ওর কথার তালে তালে কানের দুলগুলো নড়ে উঠছে, রোদের আলোতে বারবার ঝিলিক দিয়ে উঠছে। সেদিকেই প্রখর দৃষ্টি রাতের। এই মুহূর্তে যদি তার হাতে হাতুড়ি থাকতো, তাহলে ঠিক ঠিক এই কানের দুল ভেঙে গুড়িয়ে দিত। অন্য ছেলের কাছে নিজের প্রয়োজন শেয়ার করাও হয়ে গেছে। এখন আর রাত ভাইয়াকে লাগে না। রাতের ভিতরে ক্ষিপ্ত ক্রোধেরা চিৎকার করে বলছে, ছেড়ে ফেল ওই দুল, ভেঙে ফেল ওই দুল, পিষে ফেল ওই দুল, যে দুলে অন্য ছেলের স্পর্শ থাকে। সেই দুল তোর স্বপ্নবধূ পড়তে পারে না, পারে না, কখনোই পারে না। রাতের হাত সন্ধ্যার কানের দিকে এগুলে ও তা দুলকে স্পর্শ করেনি। ছোট ছোট বাচ্চা চুল ওর কানে গুজে দিয়ে বলল, কোথায় যাবি? কোথায় আবার? দিয়ার জন্মদিনে। সন্ধ্যার চিৎকারে ওর মা রিমা রান্নাঘর থেকে ছুটে এসেছেন, হাতে ব্যঞ্জন নাড়ুনি, তেলে মাখা মশলা চিকচিক করছে। চোখ ঘুরিয়ে বোঝার চেষ্টা করছেন কি হচ্ছে এখানে। কপালে গরম চুলের উত্তপ্ত ঘাম। রাত ফুফিয়ে দিকে তাকাতেই উনি চোখের ইশারায় বুঝালেন এ ব্যাপারে কিছু জানে না। ফুফাকে বলেছিস তুই জন্মদিনে যাচ্ছিস? আব্বুকে বলার কি আছে? আমি তো তোমার সাথে যাব। তোমার সাথে গেলে কাউকে বলতে হবে না নাকি? রাতের ভিতরের সব রাগ শীতল হয়ে ঘুমিয়ে পড়েছে। চোখে মুখে ফুটে উঠেছে অনাকাঙ্ক্ষিত সুখের ঝিলিক। সন্ধ্যা আমার সাথে বেরোবে, এমন মুক্তা রানী সেজে। ইস, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি কি স্বপ্ন দেখছি? রাত নিজের হাতেই নিজের শরীরে চিমটি কাটতে চাইল, কিন্তু তার প্রয়োজন হয়নি। তার আগেই সন্ধ্যার অভিযোগ, কিন্তু এখন আর তোমার সাথে যাব না। কেন? কারণ তুমি আমার সব সাজের 12টা বাজিয়ে দিয়েছ। আমি কি করলাম? সন্ধ্যা সাদা গাড়িটার ভাঙা কাচের দিকে ইশারা করে অভিযোগী সুরে বলল,
এই যে এটা করে আমার এত এত সাজ সব নষ্ট। তুমি কেন এমন করলে রাত ভাইয়া? সন্ধ্যার মুক্ত চেহারার প্রভাবত নুয়ে গিয়ে কালো মেঘের ছায়া নেমে এসেছে। রাত দ্রুততার সাথে বলল, তাতে কি হয়েছে? আমরা ফুফার গাড়িতে করে যাব, কিন্তু আব্বুর গাড়ি তো লাল কালার। লালের সাথে সাদা একটুও সুন্দর লাগবে না রাত ভাইয়া, সব থেকে বাজে দেখাবে। রাত কিছু বলতে যাবে তার আগেই সন্ধ্যা চট করে বলল, আমি বরং আমার লাল জামাটা পরে নেই, নিজেকে লাল রঙে সাজিয়ে ফেলি, তাহলে আমাকে আরো দারুণ লাগবে। লাল রং মানেই ক্রাশ। দিয়ার জন্মদিনের সব ছেলেরা আমার উপর ক্রাশ খাবে। সন্ধ্যার খুশিতে গদগদ হয়ে বলল, ভাগ্যিস গাড়ির কাজটা ভেঙেছিলে, না হলে তো আমার উপর কাশ খাওয়ার সংখ্যাটা হুড়হুড় করে বাড়তই না। আমার তো ভাবতেই শরীর শিউরে উঠছে। পার্টিতে সকল ছেলে আমার দিকে হা করে তাকিয়ে আছে। সন্ধ্যা কিছুক্ষণ চোখ বন্ধ করে মুখটাকে এমন ভঙ্গিমায় আনলো যে তার সামনে হাজার হাজার ছেলে ওর দিকে হা করে তাকিয়ে আছে, ওর সৌন্দর্যকে গিলে গিলে খাচ্ছে। কিন্তু এদিকে যে রাতের ভেতরটায় ফেটে সুচির, সেটা কি সন্ধ্যা বুঝছে? সন্ধ্যা দূরে বাসার ভেতরটায় ঢুকতে ঢুকতে বলল, রাত ভাইয়া, এখন আর তোমাকে নিব না। আমার সাজ কেটে দেওয়ার অপরাধে উইথআউট নিমন্ত্রণ, মিস করলে ক্রাঞ্চিত আয়োজন। আবুকে বলে দিও আমার ফিরতে রাত হবে। রাত ভাঙা কাঁচার দিকে তাকিয়ে আছে, ইচ্ছে করছে এই কাঁচের টুকরো দিয়ে নিজের শরীর ফুটো করে দিতে। কেন যে কাল এটা ভাঙতে গেলাম। নিজের রাগটা নিয়ন্ত্রণে রাখলে আজ আমার মুক্ত রানীর সাথে মধুর মুহূর্ত কাটাতে পারতাম। রাগ, ক্ষোভ, আফসোস, কষ্ট, দুঃখ সব মিলেমিশে রাতের হাত মুঠো হয়ে এসেছে। প্রচণ্ড শব্দে সন্ধ্যা দৌড়ে বাহিরে এসেছে। লাল গাড়িটার দিকে তাকিয়ে বলল, আমার লাল গাড়িটা এভাবে ভঙ্গ হলো কিভাবে? আম্মু ভাঙ্গা গ্লাসটার মাঝে আঙুল দিয়ে ছুঁয়ে দেখছিল রিমা। বেশ কৌতূহলে তাই ছিল, তাই সন্ধ্যার আংশিক প্রশ্নের উত্তরে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। কারণ ঘাড় ফিরিয়ে রাতের চলে যাওয়ার পাথরটার দিকে তাকিয়ে উত্তর দিল, গাড়িটা ঠিক আছে নাকি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে এসেছিলাম। হঠাৎ সন্ধ্যার কৌতূহলী প্রশ্ন, হঠাৎ কি? রিমার গড় গড় উত্তর, হঠাৎ হাত থেকে নাড়ুনিটা পড়ে গেল, সাথে সাথে কাজটাও ভেঙে গেল। সন্ধ্যার অবাকের সপ্তম পর্যায়ে গিয়ে বলল, নাড়ুনি পড়ে গিয়ে গাড়ির কাজ ভেঙে গেল। রিমা নাড়ুনিটা এদিকে ওদিকে নাড়িয়ে বলল, তোর বাবার মতো। তোর বাবার গাড়িটাও প্রোটিহীন রোগী। আমি তো ঠিক করেছি এখন থেকে তোর বাবাকে দিয়ে তরকারি নাড়াবো আর নাড়ুনিটা দিয়ে সংসার করব। নে একবার এটাকে আব্বু বলে ডাকতো। আমি প্রোটিহীন রোগী? তুমি এত বড় অপবাদটা দিতে পারলে রিমা? মেয়ের সামনে আমার সব পেস্টিস এভাবে ঝপঝপ করে ছেড়ে দিলে। সন্ধ্যার বাবা সিকান্দার সাহেবের আহত কণ্ঠে রিমা ঘুরেও তাকালো না। সে বেশ মনোযোগী রান্নাতে। সিকদার সাহেব এতে বেশ হতাশ হলেন। রিমাকে নিজের দিকে ঘুরিয়ে বললেন, তুমি দিনে দিনে আমার সব পেস্টিস নিঃশেষ করে দিচ্ছ রিমা। কেন এমন করছো বলো তো? আমি কি ভুল কিছু বলেছি নাকি? তোমার প্রোটিনহীনতার জন্যই তো সন্ধ্যার একটা ভাই এলো না। মেয়েটা আমার ভাইয়ের অভাবে হবু স্বামীকে ভাইয়া বলে মুখে ফেনা তুলে ফেলেছে। রিমার কথা শুনে সিকান্দার সাহেব থ হয়ে রইলেন। রিমা চুলার আঁচটা কমিয়ে দিয়ে অন্য চুলোতে আগুন ধরালেন।
ফ্রাই প্যানে তেল ঢালতেই সেকেন্দার সাহেব বললেন, এখন সব আমার দোষ। সন্ধ্যাকে কোলে নিয়ে নিজেই তো বলেছিলে আমার আর কিছু চাই না শিকা। আমার রাত, বাবা আর এই কোল ভর্তি করা মেয়েটাকে নিয়েই সারা জীবন কাটিয়ে দিতে পারবো। আজ থেকে তোমাদের আমার সাথে ঘুমানো নিষেধ। তখন কি আমি জানতাম রাত আমার ছেলে না হয়ে জামাই হবে? আর আমি একবার খুশিতে উল্টাপাল্টা কথা বলেছিলাম বলে তুমি আমাকে আর বাবু দিবে না। সিকেন্দার সাহেব রিমার কাছে ঘেঁষে দাঁড়িয়ে বলল, তুমি তো আমাকে তোমার কাছে ঘেঁষতে দাও না, তাহলে এখন ঘেঁষে দাঁড়িয়ে আছো কিভাবে? সিকেন্দার সাহেবের মুখ ভর্তি হাসি নিয়ে রিমাকে জড়িয়ে ধরলেন আদুরি গলায় বলল, শোনো না, আজ আমরা। সিকেন্দার সাহেব কথা শেষ করার আগেই রিমার তেলে বেগুনে জ্বলে উঠেছে। চোখ পাকিয়ে বলল, দুদিন পর নাতি নাতনি আসবে আর এখন তোমার প্রোটিনগিরি জেগে উঠেছে। তাও এখন থেকে তোমার জন্য আমি গরমে হাঁপিয়ে উঠেছি। উফ কি গরম! সিকান্দার সাহেব ফ্রাই প্যানটা উল্টে দিয়ে চলে গেলেন। ডিনার করতে এসে সন্ধ্যাকে কোথাও দেখল না রাত। আম্মুর উদ্দেশ্যে বলল, সন্ধ্যা কোথায় আম্মু? তিয়ামতি কিছু বলার আগেই সন্ধ্যার আম্মু বলে উঠল, ঢঙ্গের আবার ঢং শুরু হয়ে গিয়েছে। তিয়ামতি পাশ থেকে শক্ত চোখে তাকাতেই রিমা খাবার বাড়ায় মনোযোগ দিল। সন্ধ্যা পিঠ ঘুরিয়ে হাতের উপর ভর দিয়ে শুয়ে আছে। টান টান হয়ে শুলেও একটা বায়ের উপর আরেকটা পায়ের পাতা। আজকাল মেয়েটাকে দেখলেই শরীরের অনুভূতিরা কেমন চট করে জেগে ওঠে। শুধু ছুঁই ছুঁই ইচ্ছে জাগে। আবার কি নিয়ে রাগ করেছিস রে? আমার তো ইচ্ছে করছে তোর পিঠের উপর নিজের বুকটা শুয়ে শুয়ে পড়তে, তোকে শক্ত বাঁধনে বেঁধে এলোপাথারি চুমো দিক খেতে। তখন তুই কি করতি? লজ্জায় লাল হতি নাকি রাগে লাল হতি? যেভাবেই লাল হোস না কেন, আমি কিন্তু এত অল্পতেই থেমে যেতাম না। আমি তো তোর লাল যতক্ষণ না নীলে রূপান্তরিত হতো ততক্ষণ চুমু খেয়ে যেতাম। রাত সন্ধ্যার কাঁধে হাত দিতে গিয়ে থমকে গেল। সাদা ব্যান্ডেজে মোড়ানো হাতটা পিছনে লুকিয়ে বলল, তোকে কতবার বলেছি ভাতের উপর রাগ দেখাবি না, তাও এই কাজ বারবার করিস কেন? সন্ধ্যা ঘাড় ঘুরিয়ে একটা মিষ্টি হাসি উপহার দিল রাতকে। শোয়া থেকে উঠে বলল, রাতকেও টেনে পাশে বসিয়ে বলল, তো কি করব? তোমাদের তো আমার উপর কোনো মায়া নেই, সব মায়া ভাতের উপর। আমি যে সেই সন্ধ্যা থেকে রাগ করে বসে আছি, কই কেউ তো একবারও আমার রুমে উকি দিলে না। আর এখন যখন ভাত খেলাম না, অমনি দৌড়ে এলে। ভাত বুঝি তোমার কাছে নালিশ করেছে? রাত সন্ধ্যার দিকে তাকাতে পারছে না। এদিক ওদিক তাকিয়ে ওড়নাটা খুঁজছে, আশেপাশে কোথাও না পেয়ে উঠে দাঁড়ালো। কি হলো, চলে যাচ্ছ নাকি? সন্ধ্যার কথার উত্তর না দিয়ে সোজা ওর ওয়ারড্রোবের দিকে এগুলো। ড্রয়ার খুলে একটা ওড়না এনে ওর গলায় জড়িয়ে দিয়ে বলল, এবার বাচ্চামিগুলো বন্ধ কর। কেন, আমি কি বড় হয়ে গিয়েছি? তাহলে এটা আব্বুকে গিয়ে বলো, এখনই বলবে। রাত ভ্রু কুঁচকে বলল, কেন? কারণ ওনার ধারণা আমি এখনো বাচ্চা, তাই আমাকে পিকনিকে যেতে দেবে না। তুমি যদি বলো আমি তাহলে বড় হয়ে গিয়েছি, তাহলে আমি পারমিশন পাবো। কিসের পিকনিক? সন্ধ্যা উল্লাস ভঙ্গিমায় বলল, আমাদের কলেজ থেকে ট্যুরে যাবে কক্সবাজারে। 2 রাত 3 দিনের জন্য। আমার সব ফ্রেন্ডরা যাচ্ছে, শুধু আমি বাদে। তুমি আব্বুকে বলো না আমাকেও যেতে দিতে। আমিও সবার মতো ঘুরবো, সমুদ্রে গোসল করব। সন্ধ্যার কথাতে
রাতের কলিজা কেঁপে উঠেছে। যে মেয়েটাকে এক রাত চোখের আড়াল করার কথা ভাবলেও রাতের সব কিছু আদার হয়ে আসে, সে মেয়ে দুরাতের জন্য পিকনিকে যাবে বলে মুখ কালো করে বসে আছে। কিন্তু সন্ধ্যা বেলাও তুহিনের সাথে ঝগড়া হয়েছে আমার। কেন হয়েছে? ওর ভাইয়ের বিয়েতে সব বন্ধুরা যাচ্ছে, শুধু আমি বাদে। কেন যাচ্ছিস না? কারণ ওখানে গেলে দুদিন থাকতে হবে তাই। এই মেয়ের জন্য আমার বন্ধুত্ব নড়ে বড়ে হয়ে যাচ্ছে। আর কিনা রাতের ইচ্ছে হলো ওর চুল টেনে ধরে কঠিন গলায় বলতে, তুই কোথাও যাবি না। আমার চোখের আড়াল হলে আমি অন্ধ হয়ে যাব, শ্বাসকষ্টে মরে যাব। কি এত ভাবছো তুমি আমার হয়ে? আব্বুকে বলবে না প্লিজ, প্লিজ, প্লিজ। সন্ধ্যা হাত জোর করে অনুরাধী চোখে তাকিয়ে আছে রাতের দিকে। রাত কিছু বলতে যাবে তার আগেই সন্ধ্যা রাগ দেখিয়ে বলল, বুঝছি তোমরা কেউ চাও না আমি ভালো থাকি, খুশি থাকি, আনন্দ থাকি। ভালোবাসো না একটুও। যাও এখান থেকে, আমি ঘুমাবো। সন্ধ্যা ধপ করে বিছানায় শুয়ে পড়ল। খাবি না? যারা আমাকে ভালোবাসে না তাদের অন্ন আমি গ্রহণ করব না। সন্ধ্যাকে গাড়িতে উঠিয়ে দিয়ে এসেছে ৮ ঘন্টা হতে চলল। এতেই রাতের বুকের ভেতর হাফ ফাঁস শুয়ে শুরু হয়ে গিয়েছে। বাহিরের হিমেল হাওয়াটাতেও কেমন উত্তপ্ত লাগছে। এতটাই নিঃসঙ্গ লাগছে যে আশেপাশের ব্যস্ত রাস্তাটাও নিস্তব্ধতায় ছেয়ে আছে মনে হচ্ছে। কিছু ভালো লাগছে না। 2টো রাত, 3 দিনে দিন ওকে না দেখে কিভাবে থাকবে রাত? এই কয়টা দিন রাত বেঁচে থাকবে তো, নাকি সন্দেহহীন শহরটায় রাতের ঘনঘটায় হারিয়ে যাবে সে? গুনে গুনে 20 মিনিট পর পর সন্ধ্যাদের সহযাত্রী আয়েশা ম্যামকে কল দিয়ে যাচ্ছে। উনি যে বেশ বিরক্ত তাতে তা রাতকে একটুও বোধগম্য করতে পারল না। এক পর্যায়ে ওর ফোন রিসিভ করার বন্ধ করে দিয়েছেন উনি। তাতে কি, একজন কল রিসিভ না করলে আরেকজন কে দিবে? আয়েশা ম্যামকে রেখে পিয়াস স্যারের নাম্বারে ডায়াল করলো রাত। সারাটা দিন বাহিরেই কাটিয়ে দিয়েছে রাত। ও বাসায় সে যাবে না। ওখানে গেলে সন্ধ্যাহীন শূন্যতা রাতকে গ্রাস করে ফেলবে। দম আটকে যদি মরে যায় তখন সন্ধ্যাকে কে দেখবে, কে রাখবে ওর ভালো মন্দের খোঁজ? ঘন্টার কাঁটা 12টায় পৌঁছাতেই তিয়ামতির কল। ফোনের স্ক্রিনে তাকিয়ে রাতের বুকটা আরেকবার কেঁপে উঠল। এক পৃথিবী শোকে সে আরেক পৃথিবীকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। রাত কলটা রিসিভ করেই ছোট্ট করে বলল, আমি এখনই আসছি আম্মু, এখনই আসছি। ঘড়ির কাঁটা 3টেতে পৌঁছাতে আননোন নাম্বার থেকে কল। ঘুম আসবে না দেখে 2টো ঘুমের ওষুধ খেয়ে সবেই শুয়েছিল রাত। ফোনের উচ্চ শব্দের সাথে তীব্র ভোগ ভোগ কাঁপুনিতে রাতের চোখের বন্ধ পাতা নরম হয়ে এসেছে। ঘুমের ঘোরেই কলটা রিসিভ করে কানে ধরে আসে। অপর পাশ থেকে কিছুক্ষণ ফুঁফুনির শব্দ। রাত কিছু বুঝে ওঠার আগেই শব্দ করে কান্না করে দিল সন্ধ্যা, রাত ভাইয়া তুমি কোথায়? আমার তোমাকে দেখতে ইচ্ছে করছে, তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, তোমার হাতে খেতে ইচ্ছে করছে। চলবে।